নমস্কার। পোস্ট এডিটের আজকের এপিসোডে আমার সঙ্গে যিনি আছেন তাকে আপনারা বিভিন্ন রকমের চরিত্রে দেখেছেন, এবং খুব ইম্পর্টেন্ট কথা যে বেশ কিছুদিন পরেই, আর হয়তো একটা সপ্তাহ পরেই আপনারা তাকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে দেখবেন। এবং গুরুত্বপূর্ণের থেকেও বড় কথা, খুব ইম্পর্টেন্ট, মানে চরিত্র তো গুরুত্বপূর্ণ সবই হয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিনা সেরকম একটা ইম্পর্টেন্ট চরিত্রে দেখবেন। এর আগে তাকে আপনারা কি চরিত্রে দেখেছেন, যে চরিত্র খুব মনে দাগ কেটে গেছিল, তাকে আপনারা শর্মিলা ঠাকুরের চরিত্রে দেখেছেন। কোন চরিত্র? শর্মিলা ঠাকুর কিসের চরিত্রে? একদম নায়কের যে শর্মিলা ঠাকুরের চরিত্র, সেই চরিত্রে তাকে আপনারা দেখেছিলেন অচেনা উত্তম ছবিতে। আজকে আমার অতিথি রাতাশ্রী দত্ত। রাতাশ্রী, তোমাকে ওয়েলকাম করলাম আমার শোতে। প্রথমেই বলে নিই যে তুমি বেশ আমার পছন্দের অভিনেত্রী, বেশ ভালো লাগে। তুমি মানে কাজ হয়তো তুমি কম করো, কিন্তু তোমার কাজের মধ্যে ওই যে যেটাকে ওই বলে না, একটা ঠেহরাও বা ব্যাপারটা, ওই একটা ব্যাপার রয়েছে, সেইটার জন্য আমার ভালো লাগে। তো আমি রিসেন্টলি তোমার একটি ছবি আসবে, যে ছবিটায় তুমি আমার মুখ্য ভূমিকায়। ছবির নামটা তুমিই বলে দেবে নাকি? হাউ আর ইউ ফিরোজ, আমার আগামী সিনেমার নাম। আর বাংলায় যদি বলতে চাই, কারণ এই সিনেমাটার নাম না বাংলায় বললে অনেক বেশি ইমোশন হোল্ড হচ্ছে বলে আমি একটু বাংলাই বলি। সেটা হচ্ছে কেমন আছো ফিরোজ। তাহলে বুঝতেই পারছেন যে এটা কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে। তো এবারে আমারও কিছু প্রশ্ন আছে, আমি যেটা রাতাশ্রীকে জিজ্ঞাসা করবো। তা প্রথমে ওকে ওটাই জিজ্ঞাসা করে শুরু করি যে কেমন আছো। ভালো আছি। অ্যাকচুয়ালি এখন তো কোভিডের পর থেকে সবাই যেমন যতটুকু ভালো আছে, আমিও ততটুকুই ভালো আছি। মানে কোভিড পরবর্তী সময় আমাদের যেটুকু ভালো থাকা যায়, এবং তার মধ্যে একটা নতুন ছবি থেকেও বড় কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তোমার চরিত্রটা, যেটা আমি আগের দিনে ট্রেলারটা বেরিয়েছে দেখলাম। তুমি একটি পার্সি চরিত্রে অভিনয় করেছো। রাইট, এটা আমার প্রথমবার একটা অবাঙালি চরিত্রের কাজ করা। এবং আমি এখানে কাজ করতে করতে একটা ওয়ার্ড খুব শুনতাম, আমি অতি বাঙালি একটা চেহারা আছে, আমি বলতে যাচ্ছি। তো ওটাতে না অ্যাজ অ্যান অ্যাক্টর কোথাও গিয়ে ভালো লাগার থেকেও বেশি একটা বাধা লাগতো আমার, যে অন্য চরিত্রে কি আমি যাব না, কারণ এটা তো কোথাও আমাকে একটা বর্ডার দিয়ে দেওয়া হচ্ছে। তো প্রথমবারের মতন এই পার্সি চরিত্রটা করে আমার সেই হয়তো গ্লানিটা একটু বুঝেছে। এবং নতুন কোনো চরিত্র পাওয়া মানে নতুন কিছু শেখা। তো আই থিঙ্ক এই সুবাদে আমার একটু পার্সি চরিত্র সম্পর্কে জানা, তাদের কালচার, তাদের ভালো লাগা, তাদের গান, এইগুলো সম্পর্কে আমার জানা হয়েছে। আর এই যে ধরো চরিত্রটা যখন তুমি করলে, একদমই যেহেতু অবাঙালি চরিত্র, এবং অবাঙালি চরিত্র অনেকেই করেন, কিন্তু এটা মানে এরকম নয় যে সেটা হিন্দিভাষী চরিত্র। একদম যেরকম চরিত্র নিয়ে বাংলায় সেভাবে কাজ হয় না, পার্সি চরিত্র নিয়ে তো সেভাবে কাজ হয় না, তাই জন্য তোমার সামনে রেফারেন্স পয়েন্টও খুব কম। তো সেই জায়গাতে তুমি যখন চরিত্রটা করলে, তোমার কাছে চরিত্রটার মেন চ্যালেঞ্জটা কি মনে হয়েছিল? ভাষা, না মানে ক্যারেক্টারটার ফিল, না কি? ডেফিনেটলি ক্যারেক্টারটার ফিল, বিকজ ইটস আ পিরিয়ডিক ক্যারেক্টার। মানে আমরা এখানে দেখতে পারবো যে এটা প্রায় স্বাধীনতার আগের সময়ের একটা সময়কালীনকে ধরে কাজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার রেফারেন্স সত্যিই খুব কম ছিল, একে তো পার্সি, এবং দ্বিতীয়ত এটা একটা পিরিয়ডিক ক্যারেক্টার ছিল। তো বডি ল্যাঙ্গুয়েজে বা সেই মানসিকতায় ফিরে যাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। বাট আই থিঙ্ক ওই চরিত্রটা করতে গিয়ে যে সহজ প্রেম আমরা হারিয়ে ফেলেছি, সহজাত জিনিসগুলো, সেগুলো সম্পর্কে আমি আবার একটু জানতে পেরেছি বা ওই ফিলটা নিজেও পেয়েছি। মানে এই ছবিটা তোমাকে একটা নতুন ভাষার কিছুটা কাছে আনলো, এই ছবিটা তোমাকে একটা নতুন ইমোশনের কাছেও আনলো। এই যে ইমোশনের প্রসঙ্গে আসি, যে তুমি তো অনেক চরিত্রই করো বা করেছো, সেইখানে অনেকে বলেন যে অভিনেতাদের অত ইমোশনাল হলে চলে না, তাকে যে চরিত্র দেওয়া হবে সে একদম যাবে প্রফেশনাল ভাবে সেই চরিত্রটা করবে, অত চরিত্রের মধ্যে টোকায় গেলে মুশকিল, আমি চরিত্রে ঢুকে গেলাম, বেরোতে পারলাম না। আবার কেউ কেউ বলেন ইমোশন ছাড়া আমি অভিনয়ই করতে পারবো না। তুমি কোন ধারায় বিশ্বাসী? মানে ওই ইমোশনটায় ইমার্জ করে যাওয়া, না একদম ধরি মাছ না ছুঁই পানি কিন্তু কেউ দেখলে বুঝবে না, কোনটায়? আমার প্রথমত তো ফিল্মে বা অভিনয়ে আসার মেজর রিজনই হলো আমি বিভিন্ন চরিত্রে বাঁচব। তো ডেফিনেটলি আমি ইমোশনের জায়গাটাতেই থাকি, এবং সম্পূর্ণরূপে ওই চরিত্রের ইমোশনে ঢুকে যাই, আর ওটাই আমার ভালো লাগা।
একটা সিনেমা ফ্লোরে যাওয়ার আগে যে একটা প্রিপারেশন থাকে, 10 দিন 15 দিন যতটুকু আমরা সময় পাই, ওই যে ওই সময়টায় চরিত্রটাকে নিয়ে ভাবছি, ওই চরিত্রটার ইমোশনে ঢুকছি, ওটাই আমার সব থেকে আনন্দের সময় থাকে, রিলিজের থেকেও বেশি। আর যখন তুমি প্রথমবার কোনো চরিত্র শোনো, এবার ধরো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পিচ করতে পছন্দ করেন। কেউ, অনেককে আমি দেখেছি যে তারা হোয়াটসঅ্যাপ করে স্ক্রিপ্ট পাঠিয়ে দিলেন, পড়ে দেখো। আর কেউ আছেন যে স্ক্রিপ্ট দেন না, তিনি চান যে প্রথমবারের পড়াটা তিনি সবাইকে বসিয়ে পড়বেন। এবার হয়তো তুমি বলতেই পারো যে অভিনেতারা এখন চুজ করার জায়গায় নেই, যে পরিচালক যেভাবে চাইবেন বা যেরকম হবে। তাও যদি একজন শিল্পী হিসেবে লতাশ্রীকে আমি জিজ্ঞাসা করি যে একজন অভিনেতা হিসেবে সে কি চায়, তার কাছে কোনটা মনে হয় যে সুবিধাজনক? আমার মনে হয় যিনি ডিরেক্টর এবং লেখক, তিনি যদি একবার ন্যারেশনটা দেন সবাইকে একসাথে বসিয়ে, সেটা আমার কাছে অনেক বেশি কাজে লাগার জায়গায় হয়। কারণ লেখক তো সেই ইমোশনস গুলো দিয়েই লেখেন, তো সেক্ষেত্রে তিনি যদি পড়েন অথবা ডিরেক্টর যদি পড়েন, আমার মনে হয় আমার বুঝতে সুবিধা হয়। এবং ওইটাই আমি চাই যে একটা টেবিল রিডিং বা একটা ন্যারেশন হোক। ফোনে যে জিনিসগুলো আসে সেক্ষেত্রে ব্রিফিংটা পাই ঠিকই, কিন্তু ইমোশনটাই ঠিক ঢুকতে পারি না, সেক্ষেত্রে আমাকে প্রচুর প্রশ্ন করতে হয়, মানে ক্যারেক্টারটা বুঝবার জন্য, ক্যারেক্টার বা সিনেমা বা তার সিনেমার পরিবেশটা বোঝার জন্য আমার হয়তো বহুবার প্রশ্ন করতে হয়। সিনেমায় আসার মেজর প্রথম রিজন ছিল ছোটবেলা থেকে গল্প পড়তে ভালোবাসতাম বা গল্প শুনতে। তো আমি খুব ভিজুয়াল পার্সন, মানে ওটা মাথায় চলে আসে। তো কেউ যদি ন্যারেট করেন, সেক্ষেত্রে তিনি যে পরিবেশটা ক্রিয়েট করতে চাইছেন সেটা আমার একটু ভিজুয়ালি নিতে সুবিধা হয়। তো আমি মনে করি যে যদি ন্যারেশন হয় সেটা অনেক অনেক ভালো শিল্পীদের জন্য, এবং শুধু শিল্পীদের জন্য নয়, যারা টেকনিশিয়ানও আছেন তাদের জন্য। এবং তারা যদি উপস্থিত থাকেন, সেটা কস্টিউম ডিপার্টমেন্ট হোক, মেকআপ ডিপার্টমেন্ট হোক, অথবা আলো বা আর্ট, আই থিঙ্ক সেটা একটা সমবেত একটা এনার্জি ক্রিয়েট করে। আর যেটা হয় যে ধরো তুমি অভিনয় করছো, তুমি অভিনয় করবার সময় একরকমের একটা ক্যারেক্টারকে বুঝছো, বা তুমি ন্যারেশনটা শুনলে তুমি ক্যারেক্টারটাকে একরকম ভাবে নিজের মধ্যে বসালে, অনেক সময় হয় না যে যখন আলটিমেটলি জিনিসটা ডেলিভার্ড হলো, হওয়ার পরে দেখলে যে তুমি যেভাবে ক্যারেক্টারটা ভেবেছিলে বা যেভাবে তোমাকে শোনানো হয়েছিল, আলটিমেটলি জিনিসটা যখন ডেলিভার্ড হলো সেটা অন্যরকম হয়ে গেছে। যেটা সিনেমার ক্ষেত্রে অনেকের একটা অভিযোগও থাকে, আর অনেকে বিশ্বাস করেন যে হতেই পারে যে সিনেমার মানে ওই পেপার টু স্ক্রিনের জার্নিটা তো একদম আলাদা হয়। তো সেইটা তখন কি অসুবিধা হয়, মানে হয়তো একটা ক্যারেক্টার শুনে দুর্দান্ত লাগলো, কিন্তু করতে গিয়ে বুঝলে যে যতটা ভেবেছিলে ক্যারেক্টারটা হয়তো ওই জায়গায় এলিভেটেড হচ্ছে না, তখন কি আফসোস হয় যে কেন রাজি হলাম বা কিছু এরকম? না, আমার সেটা আফসোস এই কারণেই হয় না, কারণ আমার কাছে মনে হয় যে ডিরেক্টর, এটা হচ্ছে কমপ্লিটলি ডিরেক্টর মিডিয়াম। তো আমার কাছে নিজে কি ভেবেছিলাম সেইখানে পৌঁছানোর থেকেও ডিরেক্টর কি ভেবেছেন তার ভাবনা অনুযায়ী পৌঁছাতে যদি পারি, সেটা আমার প্রথম ভালো লাগা। কারণ আমি এখানে তার ভাবনাটাকে চরিত্রায়নটা দিতে এসেছি, তার ভাবনাকে আমি রূপান্তর করতে এসেছি একটা বাস্তবে। তো সেক্ষেত্রে আমি নিজের ভাবনাকে কিন্তু মানে প্রাধান্যটা দিতে পছন্দ করি না। তো আমার আনন্দ সেটাই লাগে যে ডিরেক্টর যেভাবে ভেবেছেন সেই অবধি আমি পৌঁছতে পেরেছি কিনা। আর যেটা ইমোশনাল ব্যাপার নিয়ে বলতে গেলে আমি যেটা বলি, আমার যেটুকু মনে হয়েছে যে তুমি ব্যক্তি জীবনে খুব ইমোশনাল। তো এই যে ইমোশনাল যারা, তাদের তো জীবনে সমূহ প্রবলেমও আছে, মানে এমন নয় যে ইমোশনাল হলে লাইফে প্রবলেম নেই। তো অভিনয়ের ক্ষেত্রে যত সহজে ইমোশন দেখানো যায়, লাইফের ইমোশন তো অনেক সহজে কন্ট্রোল করা যায় না। তো যখন কোনো সেটব্যাক আসে বা কিছু, মানে সবার লাইফেই যেটা আসে, তো সেইটার থেকে বেরোনোর বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পন্থা থাকে। কেউ কারোর উপর রেগে গিয়ে বেরিয়ে আসেন কিছুর থেকে, কেউ সবার উপর রাগ করেন, আবার কেউ নিজের মধ্যে থাকেন, সেখান থেকে বেরোনো অনেক রকমের পদ্ধতি। আর তোমার কি পদ্ধতি, মানে তুমি তোমার সেটব্যাক গুলো থেকে বেরো কি করে, মানে সেই সময় কামনেসটা তোমার মধ্যে থাকে কি করে? এখানে ইমোশনের ক্ষেত্রে কি শুধু আমরা রাগটাকেই ধরছি, দুঃখটাকেই না, ধরছি, আমি না সব রকমের ইমোশনের কথাই বলছি। তাহলে সেক্ষেত্রে আমি বলি, আমিও মানুষ। তো সেক্ষেত্রে আজ থেকে 10 বছর আগে যেভাবে হ্যান্ডেল করতাম ইমোশন গুলোকে, সেগুলো এখন সেভাবে হ্যান্ডেল করি না। আগে আমিও হয়তো রাগ করেছি, রাগ করে ইমোশনটাকে বের করেছি,
কিন্তু এখন আমার কাছে অনেক বেশি আমার মনে হয় যে কাম থাকাটা অনেক শ্রেয়। তার কারণ আলটিমেটলি আমরা পিসটা খুঁজছি, এবং প্রথম পিসটা হচ্ছে নিজের জন্য। আজকে যদি আমি একটা রাগ বা কেউ একটা খারাপ কিছু বললো, সেক্ষেত্রে আমার রাগ বা কান্না বা কিছু ক্রিয়েট হচ্ছে, সেটা আলটিমেটলি প্রথম হার্ম আমাকে করছে, দেন তো আমি রিয়াক্ট করছি, দেন আমার পরিবেশটাকে এফেক্টেড করছে। তো ওই সময়টাকে আমি নিজেকে চেষ্টা করি ভীষণভাবে কাম রাখার। সেটার সিম্পল জিনিস মেডিটেশন আমার কাছে, একটু চুপচাপ বসে থাকা। হ্যাঁ, আই থিঙ্ক আমি এটা প্রায় 10 বছর করছি মেডিটেশনটা। সেটা দিনের যে কোনো সময়, এটা আমার কোনো বাধা সময় নেই যে ঘুম থেকে উঠেই করতে হবে। আমি যখন সময় পাই, অর্থাৎ রাতে ঘুমানোর আগে হোক বা ঘুম থেকে উঠে যেদিন সময় আসছে, তখন আমি করে নিই 10টা মিনিট 15টা মিনিট চুপচাপ ব্রিদিং প্র্যাকটিস করা। দ্যাটস ইট। আর এই যে তুমি মেডিটেশন করছো, যেটা তার পরিপ্রেক্ষিতে আমি বলি যে মানে যে কোনো মানুষ যদি খুব ফিকল মাইন্ডেড হয়, তার যে কোনো কিছুতে মন বসাতে দেরি হয়। আবার তার যদি সে খুব মানে কি বলবো যে গোছানো হয় ভেতর থেকে, তার কোনো কিছুতে মন বসাতেও সহজ একটা জায়গা থাকে। অভিনয় তো তুমি অনেকদিন করছো, তুমি মেডিটেশন শুরু করবার পরে তোমার চরিত্রের মধ্যে ঢোকাটাও কি কোনোভাবে সহজ হয়েছে আগের থেকে? মানে চরিত্রের মননটার মধ্যে তোমাকে তো আলটিমেটলি চরিত্রের মননটাই ধরতে হয়। আমার মনে হয় হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা, হ্যাঁ ডেফিনেটলি এফেক্ট ফেলেছে। বিকজ মানুষ হিসেবেও তো অনেকটা ইভলভ করেছি, সেক্ষেত্রে অনেক কিছু বোঝার আই থিঙ্ক পার্সপেক্টিভ আমার বদলেছে। আই থিঙ্ক সেটার জন্য হয়তো যখন আমি পরবর্তীকালে কাজও করছি, শুধুমাত্র চরিত্রায়নের সময় নয়, একটা ফ্লোরে যখন কাজ করছি সেই পরিবেশটাকেও বুঝতে আমার হেল্প হয়েছে ঠান্ডা মাথায়। আগে কি হতো, অনেক সময় ছোট ছোট জিনিসেই হয়তো ধৈর্য হারিয়ে ফেলতাম, এখন বোধহয় ধৈর্যটা একটু বেড়েছে। আর সেক্ষেত্রে আই থিঙ্ক কাজেরও একটু এফেক্টটা বেটার হয়েছে। আর তুমি তো বড় পর্দায় কাজ করছো, তুমি ওটিটি করেছো, মানে আমি ছোট পর্দা বড় পর্দা দুটো জায়গাতেই কাজ করেছি। ছোট পর্দা তো অবভিয়াসলি অনেক বেশি মানুষের কাছে রিচ করে, এবার সেই জায়গায় তোমার রিচটা ছোট পর্দা থেকে বেশি হয়েছে। এই ছোট পর্দার রিচটা বড় পর্দায় লেভারেজ করা যায়, মানে হয় এটা, মানে পাও সেই? নিশ্চয়ই হয়। আমি যদিও ছোট পর্দায় তো সেভাবে আমার কাজ করা হয়নি, তার প্রধান কারণ হলো আমি অ্যাকচুয়ালি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসি। আমার আগে এটা নিয়ে কোনো পড়াশুনো ছিল না। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি একটা একটা করে অধ্যায় পেরোতে চাই। 3টে মিডিয়াম, অর্থাৎ থিয়েটার, মঞ্চ, ফিল্ম, বড় পর্দা এবং ছোট পর্দা, 3টে মিডিয়াম আলাদা। 3টে মিডিয়ামের দর্শককে মানে মনোনয়ন করার পদ্ধতিও আলাদা। তো এই ক্ষেত্রে যেহেতু আমি একটু একটু করে শিখে এগোচ্ছি, আমি এক্ষুনি 3টে মাধ্যমকে নিজের মধ্যে আনিনি। সময়ের সাথে সাথে হয়তো আমি মঞ্চ বা রূপলী পর্দার দিকে ভাববো। আমি যদি আগের অভিনেতা অভিনেত্রীদের দেখি, পড়াশুনো, খাটুনি এবং তাদের বড় পর্দার মতন করে নিজেদেরকে মোল্ড করে নেওয়া পদ্ধতিটা হয়তো তাদেরকে দর্শককে ধরে রাখতে হেল্প করেছে। আমার মনে হয় এখানে কোনো কোট আনকোট রুলস নেই। আর এবারে আবার একটুখানি তোমার শর্মিলা ঠাকুর অবতারে ফিরি। এই যে শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, যারা আরো অনেক নাম, সবার নাম তো বলা সম্ভব না, মানে আমি যারা যারা আমাদের লেজেন্ড বলছি তাদের। মাধবী মুখোপাধ্যায়ের নামটা নিলাম, সরি। একদমই মানে ভীষণ পছন্দের একজন অভিনেত্রী, এবং আজও সেই লেজেন্ড আমাদের মাঝে আছেন। আমার কাছে উনি মানে ভীষণ 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 ভগবান। মানে সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায় আমার এখানে না, এটা সমস্ত বাঙালিরই, ওরা এখানেই থাকেন। তো আমার বক্তব্য যেটা হচ্ছে যে এইরকম যারা অভিনেত্রী, তাদের মানুষ, তারা এখন কম কাজ করুন বেশি কাজ করুন, কিন্তু মানুষের কাছে তারাও কিন্তু কোট আনকোট সেই হোলি কাউই। মানে যেরকম ভাবে আমরা সত্যজিৎ ঋত্বিক মৃণালকে দেখি, অভিনেতাদের ক্ষেত্রে কিন্তু যেরকম ভাবে আমরা উত্তম কুমারকে এদিকে দেখছি, সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখছি, এদিকে এরাও কিন্তু তাই। এদের কারুর চরিত্রে পা গলানো, সেটা তো একজন অভিনেত্রী হিসেবে সেখানে তো সবাই জানে যে যে করছে সে শর্মিলা ঠাকুর নয়, কিন্তু
যখন মানুষ দেখতে যায় তখন তুলনাটা তার সাথেই করে। এবার এটা তুমিও জানো এবং আমরা নিজেরাও করি। তো সেইখানে যখন তুমি সেই চরিত্র নিলে তখন কি একটু ভয় ভয় হয়েছিল? প্রথম যখন পেলাম তখন হাতে চাঁদ পাওয়ার মতন ছিল, খুব স্বাভাবিক। আর কারণ শর্মিলা ঠাকুর, দ্বিতীয়ত উত্তম কুমারের সাথে অভিনীত সেই সিনেমার নায়ক, যেটা আমাদের পৃথিবী বিখ্যাত সত্যজিৎ রায় যে ফিল্মটা, আজকে আমার মনে হয় পৃথিবীর সমস্ত ডিরেক্টর এই ফিল্মটা দেখেছেন, শুধুমাত্র আমাদের ভাষায় নয়। তো সেই চরিত্র পেয়েছি, বিভৎস আনন্দ হয়েছিল। বাট স্ক্রিপ্টটা নিয়ে বাড়িতে যখন এসেছি তখন টেনশন হয়েছে এই কারণেই, প্রথমত তো উত্তম কুমারের যতজন ফ্যান আছেন তারাও আছেন, সত্যজিৎ রায়ের ফ্যান সারা পৃথিবীতে রয়েছেন, প্লাস শর্মিলা ঠাকুর নিজে এখনো বেঁচে আছেন। তো একটা পচা ডিমও যে বাড়ির বাইরে পড়বে না এটা আমি বুঝতে পেরেছিলাম। তো সেই সময় আমার বিভৎস ভয় লেগেছিল, বাট সেই ভয়টা আমার একটা কাজে হেল্প করেছিল, সেটা হচ্ছে বারবার 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 একটা সিনেমাকে দেখা। এবং সেই সময় আরেকটা সিনেমাও আমি দেখেছিলাম, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ফিল্ম, সেটা হচ্ছে মহানতি। আচ্ছা। মহানতি ফিল্মটাও ওখানের একজন খুব নামকরা মহানায়িকা, মহানতি মনেই হচ্ছে তোমার মহানায়িকা, আচ্ছা। তার জীবনীর ওপরে হয়েছিল। তো সেক্ষেত্রে আমি ফিল্মটায় দেখেছিলাম যিনি মূল চরিত্রে ছিলেন তিনি কতখানি কাছাকাছি গিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমার মাথায় এইটুকু ছিল যে পারবো তো না, কখনোই একটা মানে ওরকম একটা মানুষ হয়ে ওঠা যায় না, বাট কিছুটা যদি চেষ্টা করা যায়, চেষ্টাটুকু করেছিলাম। ফ্লোরে গিয়ে ভয়টা কেটে গেছিল, কারণ ফ্লোরের অ্যাম্বিয়েন্সটাই না কোথাও গিয়ে ওই প্রথম মনে হচ্ছিল যে আমিও ওই সময়টায় চলে গেছি, সত্যজিৎ রায় যেন আমার সামনে আছেন, উত্তম কুমার আমার সামনে আছেন। তো সেই মুহূর্তে ক্ষমা করবেন, আমি নিজেকেও একটু অদিতি সেনগুপ্তা ভেবে ফেলেছিলাম। তো সেই মুহূর্তে আমার ভয়টা ছিল না, কিন্তু যখনই কাট বলেছিল আবার ভয়টা হয়েছিল। বাট প্রথম লুকটা বেরোনোর পরে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, একটু একটু আরাম হয়েছে। আর মেনলি আমি তোমাকে জিজ্ঞাসা করি, যেহেতু একটা লেজেন্ডারি চরিত্র বা আইকনিক ক্যারেক্টার বলতে যা বোঝায়, ইন্ডিয়ান সিনেমার না ওয়ার্ল্ড সিনেমা, তো সেইখানে তুমি মেনলি তোমার তো একটা নিজস্ব প্রস্তুতি থাকে, তোমার প্রস্তুতিটা কি ছিল? যে তুমি জোরটা কিসে দিয়েছিলে, ম্যানারিজমে, না একদম মানে তুমি ওখানে ডিরেক্টরস গুড গার্ল হয়ে বসেছিলে যে যা চাইবে বাবা তাই, ম্যানারিজম মানে আমি করতে যাব না, কি চেয়েছিলে? অ্যাকচুয়ালি উনি আমার তো একটা কথাই বলে দিয়েছিলেন যে তোমাকে এক্স্যাক্টলি অদিতি সেনগুপ্তা হতে হবে। ইট মিনস সত্যজিৎ রায়ের যে অদিতিকে আমরা দেখেছি, সত্যজিৎ রায়ের অদিতিই হতে হবে, এটা আমাকে ডিরেক্টর বলে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে ম্যানারিজম তো ডেফিনেটলি ফলো করতেই হয়েছিল। সাথে যেটা চেষ্টা করেছিলাম, শর্মিলা ঠাকুরের একটা অসাধারণ ডায়লগ ডেলিভার করার দক্ষতা আছে, তো সেক্ষেত্রে আমি পজগুলোকে একটু আয়ত্ত করার চেষ্টা করেছিলাম যাতে কিছুটা ওনার কাছাকাছি একটু যাওয়া যায়। আর একটা জিনিস যেটা এই শর্মিলা ঠাকুরের এই চরিত্রটা, অদিতির যে চরিত্র, এই চরিত্রর পরে স্পেসিফিক্যালি তার কিন্তু মানে পুরুষ ফ্যান যেটা বলে বেড়েছিল, মানে যে নিশ দর্শক কুল যারা একটা টাইম পর্যন্ত মানে কমার্শিয়াল বাংলা ছবি সেভাবে তারা একটু নাকুচু করতেন বা কিছু, সত্যজিৎ রায়ের অদিতিকে লোকের সাংবাদিকদের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়েছিল, কারণ ওইটা একটা ওরকম একটা সাংবাদিকের ক্যারেক্টার। তো তারপরে পুরুষ ফ্যান যারা, তারা কিন্তু অনেক নিশ দর্শক কুল তৈরি হয়েছিল। তা এই অদিতি করবার পরে রাতাশ্রীরও কি একটা নিশ ফ্যান কুল, সেটা তো তার সোশ্যাল মিডিয়া আর সেই জানে, আমরা তো জানি না। আমি বলতে পারবো না কতটা বেড়েছে, বাট এতটুকুই জানি ভালোবাসা পেয়েছি, এখনো অবধি মানুষ সেটা নিয়ে কথা বলেন। বেড়েছে কিনা বলতে পারবো না, ভালোবাসাটাই বাড়াতো, ভালোবাসাটা পেয়েছি। এবং আজও যে এই চর্চাটায় আছি, যেমন আপনি আজও আমায় ওটা নিয়ে কথা বলছেন, এটাই তুমি আপনি করে বললে লোকে বুঝতে পারছে যে ওটা ওটা নয়। না, এটা আমার মাঝে মধ্যে তুমিও জানো চলে আসে, আপনি এটা আমার সবার আগে আসে।
ছোট থেকেই। তো এটা নিয়ে অনেকেরই অভিযোগ আছে, আমি কেন বারবার আপনি বলি। তো চেষ্টা করছি শোধরানোর, কিন্তু আমার মনে হয় আপনিটাকে কোনো ক্ষতি নেই। আপনি খারাপ নয়, আর কোনোটাই খারাপ নয়, মানে হ্যাঁ, আপনিতেও সমস্যা নেই, তুমিতেও তুমিতেও সমস্যা সমস্যা নেই, নেই এবং এবং তুমিতেও সমস্যা নেই, নেই। হ্যাঁ, যেটা আমরা তো কারণ সম্মানটা তো অন্তরের। একদম। তো সেখানে আমার কথা যে আমরা তো চাইবোই যে তোমাকে আরো অনেক ছবিতে দেখতে। তা তোমারও নিশ্চয়ই একটা উইশ লিস্ট রয়েছে যে এই পরিচালকদের সঙ্গে আমি কাজ করি। তো আমি একদম পরিষ্কারভাবে জিজ্ঞাসা করছি যে আমাদের এই ফিল্ডে একটা পিয়ার খুব দরকার হয়, যেটা কিছু না, মানে আমি কি বলছি যে তোমার আউট অফ সাইট আউট অফ মাইন্ড খুব নর্মালি মানুষ হয়ে যান, যে আমি একটা কাজ করেছি সেইটা সমসাময়িক যারা কাজ করছেন, যাদের কাজ আমার ভালো লাগে বা কিছু, তাদেরকে অন্তত দেখানো যে এটা আমার কাজ, প্লিজ দেখবেন। তারা দেখলেন কি না দেখলেন তো পরের কথা, এটা অনেকে করেন, তুমি কি সেটা করো? হ্যাঁ, যতটুকু আমার কাছাকাছি মানুষদের পাই আমি ডেফিনেটলি তাদেরকে বলি। তার কারণ প্রচার ছাড়া কোনো কিছুই তো সম্ভব নয়। আজকে ধরো আমি যদি আমাদের বাজারে একটা নতুন কোম্পানি নুনও আসে, আমরা টাটা সল্ট চিনি, নতুন কোম্পানির একটা নুন নিলেও তো সেটাকে আমাকে প্রচার করতেই হবে, প্রচার ছাড়া মানুষ জানবে কি করে? তো সেক্ষেত্রে আমার আয়ত্তে যতটুকু সম্ভব হয় আমি করি। কাছাকাছি মানুষদেরকে বলা, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে বলা, যাতে তারা দেখেন। কিন্তু এখন কি হয় যে সমস্ত ফিল্মের তো প্রচুর বাজেট থাকে না, যে ফিল্মগুলোর বাজেটটা থাকে তাদের প্রচারটা অনেকটা বড় করে হয়। তো সেক্ষেত্রে যে ফিল্মগুলোর বাজেটটা কম থাকে আমাদের অনেকটাই ওয়ার্ড অফ মাউথ দিয়ে দর্শককে পেতে হয়। তো সেক্ষেত্রে আমি দর্শকদের এখনই একবার একটু অনুরোধ করছি, কখনো যে সিনেমার খুব বেশি প্রচার নেই পারলে একটু সেই সিনেমাগুলো দেখবেন। কারণ প্রচার কম মানে কিন্তু সিনেমা খারাপ নয়, হয়তো সেক্ষেত্রে আর্থিক বিষয়টা কম আছে বলে প্রচারটা সেইভাবে হয়নি, মোড়কটা সেভাবে দেওয়া হয়নি, কিন্তু এটার মানে এটা নয় যে মোড়কের ভিতরের জিনিসটা খারাপ। তো পারলে আপনারা প্রচার কম যে সিনেমাগুলো হয় সেগুলোও একটু দেখবেন। আমার বলে বলছি না, এই কাজগুলো অনেকের অনেক ভালো ভালো গল্প বেরিয়ে যায় প্রচারের অভাবে। তো আপনারা যদি সেটা দেখেন আপনাদের জন্য এবং আমাদের জন্য, ডেফিনেটলি কাজগুলো প্রথম আমরা আমাদের জন্য করি, তারপরে আমরা দর্শককে উপহার দিই। আমি যদি আজকে বলি আমি শুধুমাত্র দর্শকের জন্যই কাজ করছি, সেটা আমি মিথ্যে বলা হবে। অভিনয়ে আসা তো প্রথমত তো আমার নিজের জন্য, সোল স্যাটিসফ্যাকশনের জন্য, আমি বিভিন্ন চরিত্রে বাঁচবো বলে, বিভিন্ন চরিত্রের গল্প বলবো বলে। তো সেক্ষেত্রে নিজের জন্যই আসি, কিন্তু সেই উপহারটা আপনাদের দেওয়ার চেষ্টা করি, এন্টারটেইন করার চেষ্টা করি। যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আমাদের সার্থকতাটা আসে। আমি ওর কথার পরিপ্রেক্ষিতেই বলি, যেটা ও বললো একদমই ঠিক, যে অনেক ভালো ছবি না, আমরা প্রচার হয় না বলে আমরা বুঝতে পারি না ছবিটা সত্যিই ভালো ছিল। তার মধ্যে আমি সম্প্রতি যে একটি ছবি মানে প্রায় প্রচারে ছিল না, আপিস, আপিস যথেষ্ট ভালো ছবি, কিন্তু তার কোনো প্রচার হচ্ছিল না। তো এখন সেই প্রচার হওয়ার পরে কিন্তু লোকে গিয়ে যখন দেখছেন তারা বেরিয়ে এবারে হল বাড়ছে, শো বাড়ছে। ইনফ্যাক্ট অঙ্ক কি কঠিন, যে মানে অনেকেই হয়তো ওই সুপার যেটা ওই স্টার বলে সেটা না থাকায় অনেকে শুরুতে যাচ্ছিলেন না, সেই লেভেলে হয়নি। হ্যাঁ, হয়নি, কারণ এখন এতটাই আর্থিক সংকট হয়ে দাঁড়িয়েছে একটা কাজ শেষ করে রিলিজ করার ক্ষেত্রে। আমার মনে হয় সেক্ষেত্রে সবকটা ফিল্মের প্রচার খুব বেশি করা সম্ভব হয় না, কিন্তু খুব ভালো গল্প ছিল, খুব ভালো গল্প ছিল, এবং আমি মানে খুব ভালো কাজ করেছি। ওর ছবিরই আমি একটা কথা বলতে পারি যে আমি তো ছবিটা এখনো দেখিনি, যে এই কেমন আছো ফিরোজ বা হাউ আর ইউ ফিরোজ যে ছবিটি, আমি ট্রেলারটা যেটা দেখেছি আমার কিন্তু ট্রেলারটা খুব ইন্ট্রিগিং লেগেছে, মানে সত্যি খুব ভালো লেগেছে। মানে যেরকম ভাবে পরিচালক সাজিয়েছেন গল্পটাকে, সেইটার মধ্যে একটা নতুনত্ব আছে। এইবার ট্রেলারটাকেও সুন্দরভাবে কাটা হয়েছে বা কিছু। তো এবারে আমি জানি না যে ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো আলটিমেটলি তারা তাদের প্রচারটাকে কোন লেভেলে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে এই যে নতুন একটা, আজকে তোমার এই যে পার্সি চরিত্র, আমরা তো পার্সি চরিত্র বাংলা সিনেমায় কটা দেখি, তো একটা একটা পার্সিদের নিয়ে পড়াশোনা করতে গেলে কত বই পড়তে হবে এখন, সেইখানে একটা সিনেমা দেখে যদি আমি একটা ওভারভিউ পাই, এটাও কিন্তু একটা খুব বড় দিক, যে আমরা অনেক কিছু আজকে সত্যি তো আমরা বিনোদিনী নিয়ে কজন পড়েছি, কিন্তু আমরা বিনোদিনী একটা সিনেমা যখন আপনারা দেখছি অনেক কিছু কিন্তু আমার কাছে রেডি ভাবে
আসছে এবং সেটা মাথায় বসে যায়, যেহেতু আমরা ভিজুয়াল রেফারেন্সটা পাচ্ছি। তো সেই জায়গাতেও কিন্তু ছবি একটা বইয়ের মতোই। একদমই তাই। ফিল্ম তো প্রথমে যখন তৈরি হচ্ছিল শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয়, একদম একটা নলেজ দেওয়ার জন্য, যে গ্রাম, মফস্বল, শহর সব জায়গায় একটা ইতিহাস বলা বা একটা গল্পের মাধ্যমে কিছু জ্ঞান গুছিয়ে মানুষের সামনে আনা। একটা সিনেমার পিছনে তো অনেক রিসার্চ একদম, থাকে, হ্যাঁ। তো মানুষের কাছে সেটা একদম রেডি হয়ে আসে, রাইট? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই সিনেমাটাও ওইটা বোধ হয় করে উঠতে পারবে, যে সেই সময়ের পার্সি চরিত্র। বাই দ্য ওয়ে, কলকাতায় কিন্তু পার্সি কমিউনিটি ছিল, আজকে এখনো আমাদের, আছে, খুব হ্যাঁ, ক্ষুদ্র আছে। ক্ষুদ্র, কারণ কমে গেছে। তো আমরা আগে কখনো বাংলায় কেন দেখিনি আমরা জানি না, আজকে আমরা কলকাতায় কিন্তু বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষকে সাথে নিয়ে চলি, রাইট? তো সেক্ষেত্রে হতেই পারে, রাইট, বাংলা সিনেমার মধ্যেও দুটো তিনটে রকম ভাষা আসতেই পারে, বিকজ এটাই রিলেটেবল। আজকে যখন আমরা রাস্তায় বেরোচ্ছি, ডেফিনেটলি পশ্চিমবঙ্গে থেকে বাংলা কথা বলতে হবে বা বলতে চাই, কারণ এটা আমাদের একদম বাংলা ভাষা, আর আমরা ভালোবেসেই বলি, মানে এটা কোনো জোর আমাদের উপর, এবং এটা আমার জোরই, আমি তো জোরই বলি, আমাদেরকে কেউ জোর করে না, আমরা ভালোবেসে বলি। আমি ভালোবেসে বলে আমি একটু নিজের উপরও জোর ফেলি অনেস্টলি, কারণ আমরা যদি না বাঁচিয়ে রাখি আর কারা বাঁচিয়ে রাখবে। বাট আমাদের বাংলার একটা মজার বিষয় কি জানেন তো, আমরা নিজেদের ভাষার সাথে সাথে অন্যান্য ভাষাগুলোকেও আগলে নিই। তো সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা আমাদের অনেক বেশি। আমরা কখনোই ওইভাবে থাকি না, না আমরা অন্য ভাষায় কথা বলবো না, অন্য ভাষাকে সম্মান দেব না, তা নয়। আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। আর কলকাতায় আমাদের চারদিকে বিভিন্ন রকম ভাষাভাষী, বিভিন্ন ধর্ম রয়েছে, এবং সেটা আজকে থেকে নয়। আজকে আমি যে সময়ে কাজটা করেছি সেটা, সেই সময় তো কলকাতায় পার্সি কমিউনিটি ছিল, কিন্তু কাজ হয়নি। হ্যাঁ, সেই সময় তো প্রেম ছিল। একদম। তো আজকে সেই সুবাদে আমার মনে হয় থ্যাঙ্কস টু রূপসাদি, যে ওই সময়ের কলকাতা, ওই সময়ের কলকাতার পার্শ্ব চরিত্রগুলো কেমন করে ভাবতো, কেমন করে ওদের প্রেম গড়ে উঠতো, ওটাও একটু জানতে পারবো আমরা। আর একটা, এই প্রেমের কথা বললে একটা প্রেমের কথাই জিজ্ঞাসা করি, যে প্রেম তো আমরা আজও করি, প্রেম সেই সময়ও মানুষ করত। এইটা খুব একটা গুরুত্বপূর্ণ মেসেজ মানুষের কাছে পৌঁছানো দরকার। প্রেম তো এক, পার্সি প্রেম করছে কি আজকের ডেটে কে প্রেম করছে, প্রেম কি বদলেছে? ডেফিনেটলি বদলেছে। এখন প্রায়োরিটি বদলে গেছে, প্রেমটা এখন মানুষ ঠিক বুঝতে পারছে না। আগের যে প্রেমটা ছিল সেখানে পাওয়াটা বলতে একটা অনুভূতি পাওয়া ছিল, একটা মানুষকে দেখলে আরাম লাগতো, একটা মানুষকে দেখলে আনন্দ লাগতো, লঙ্গিংটা ছিল। হ্যাঁ, কারণ সহজভাবে কোনো জিনিস যে আসতো না, তখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল ছিল, তখন গুরুত্ব ছিল, তখন তাকে যত্নে রাখার তাগিদ ছিল। এখন এত সহজ হয়ে গেছে না সবকিছু, ইমোশনটা অনেক পিছনে চলে এসছে। এখন শুধুমাত্র নিজের ভালো থাকা, এবং নিজের ভালো থাকার পার্সপেক্টিভ গুলো বদলেছে, আমি সেটাকে আর ভাঙিয়ে বলতে চাইছি না। আমার মনে হয় এখন প্রেমটা মানুষ থেকে মানুষ খুব ইমোশনটা আলাদা হয়ে গেছে। এখন রবীন্দ্রনাথ যেভাবে প্রেমটা বুঝতেন, তাই না, আমাদের জেনারেশন সবাই ওইভাবে বুঝতে পারে কিনা, ওই সূক্ষ্ম অনুভূতিগুলো আছে কিনা, সেটা যদি থাকতো তাহলে। জানো তো একটা জিনিস অতনুদা বলি, এই সিনেমা তুমি হয়তো দেখতে পারবে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি পাথরের সাথেও কথা বলি না, সেটা জীবন্ত হয়ে যায়, আর একটা জীবন্ত মানুষের সাথেও যদি না কথা বলি, সেটা পাথর হয়ে যায়। সবটাই ভালোবাসা, সবটাই ইমোশনের মধ্যে দিয়ে। তো এখন তো আমরা পাশাপাশি বন্ধু বসে থাকলেও কথা বলি না, ফোনে থাকি। তো সেই ইমোশনগুলো কোথায় গুরুত্ব দিচ্ছি? চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে আমরা ভাবি হাও হতাশ করি, চলে গেল। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এই ছবিটার নামে আমার খুব ভালো লেগেছে, যে কেমন আছো, এই কথাটা আমরা হয়তো খুব কাছের মানুষদেরও কেমন আছো এই কথাটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমরা আর জিজ্ঞাসা করি না, আমরা খুব টেকেন ফর গ্রান্টেড করেছি। ভালো আছিস তো বা ভালো আছো তো, আমরাই আমাদের মতন বলে দিই, ভেতরের কথা কিন্তু জানার কেউ চেষ্টা করি না। কারণ আমরা কোনো জায়গা থেকে কি আস্তে আস্তে রিলেশনগুলোকে টেকেন ফর গ্রান্টেড করছি। ডেফিনেটলি আমরা করছি টেকেন ফর গ্রান্টেড। আমরা ভাবি যে আমাদের হাতে হয়তো দুটো মোবাইল থাকলে যে আনন্দ দেবে, পাশে একটা মানুষ থাকলে সেটা হয়তো ওই আনন্দ দেবে না। এটা ভুল হয়ে যাচ্ছে আমাদের।
আমাদের জেনারেশন যেভাবে এগোচ্ছে সেইভাবেই হয়তো আমরা এগোচ্ছি, আমাদেরও কিছু করার নেই। বাট আমরা যদি একটু একটু কয়েকজন বুঝে সেই জায়গাগুলোতে একটু সংশোধন করতে পারি তাহলে এতটা খারাপ হবে না। আগে 500 টাকা আসলে মার কাছে শুনেছি, বাবার কাছে শুনেছি, বাড়িতে সবার জন্য জিনিস আসতো। এখন 500 টাকা পকেটে আসলে আমরা একটা ক্যাফেতে কফি খেয়ে উড়িয়ে দিই। ভাবছি বাড়িতে নিয়ে যাব, বাড়ির মানুষগুলোর মুখে আনন্দ আসবে, এটা সত্যি এখন আমরা ভাবিই না। শেষের দিকে এসে একটা কথা ওকে জিজ্ঞেস করবো, অত সুন্দর করে কথা বললো, ওই জন্যই ওকে ওটা জিজ্ঞাসা করবো যে রাতাশ্রী তো এই প্রজন্মের অভিনেত্রী এবং এই প্রজন্মের শিল্পী যারা তারা অনেকগুলো দিক দেখে। তারা যেরকম সোশ্যাল মিডিয়া দেখে, সেটা এখনো যারা পুরোনো দিনের অভিনেত্রী আছেন অনেকেই খুব একটা সেই বিষয়ে দড় নন। সেই জায়গায় তোমরা সবসময় সোশ্যাল মিডিয়াটাকে অ্যাক্সেস পাও বা করো। তোমার কি মনে হয় যে এখন প্রচুর ছেলে মেয়ে যারা নতুন, তারা তো ইন্ডাস্ট্রিতে আসতে চায়, কেউ কেউ এখন আসতে আবার ভয়ও পায়, তো আবার কেউ কেউ এসে কেউ হয়তো সফল হচ্ছে, কেউ হয়তো ধাক্কা খাচ্ছে, খেয়ে পিছিয়ে যাচ্ছে। আর সব থেকে যেটা খারাপ হচ্ছে, অনেক জায়গায় ধাক্কা খেয়ে অনেকে খুব ড্রাস্টিক স্টেপ নিচ্ছে। তো তোমারও তো এই রকমের সময় গেছে যে সময় তোমার হাতে কাজ নেই, এবং এখনো সেরকম তুমি সময় কাটাও। তো তার মধ্যেও এই যে লড়াই করার যে জায়গাটা, অনেক রকমের প্রবলেম থাকে। নতুন প্রজন্ম যারা তোমাদের হাত ধরে ধরে আসে, তাদের জন্য কি বলবে যে তারা তাদের এই মানসিক জায়গাটাকে কিভাবে দৃঢ় রাখবে? সবার আগে বলবো ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কোনো কাজেরই মানে সাফল্য আমরা পেতে পারি না। আর এই জিনিসটা যত বেশি মানে চাকচিক্য যত বেশি, তত কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রচুর কম্পিটিশন। আমরা সবাই ডাক্তার হতে চাই না, কিন্তু দেখুন প্রত্যেকের মনে সুপ্তভাবে কেউ গায়ক, কেউ নায়ক, বা কেউ গায়িকা নায়িকা, এটা কোথাও না কোথাও সবার থাকে একটু হলেও। একজন ডাক্তারও চান যে একটা সিনেমায় একদম, একজন পুলিশও চান লেখক হতে বা নায়ক হতে। কোনোদিন চাইছিলেন হয়তো পারিবারিক যে প্রবলেমস গুলো আমাদের থাকে, যে পরিবার চালাতে হবে, জীবন চালাতে হবে, সেক্ষেত্রে তারা হেরে না হয়তো দায়িত্ব নিয়ে এগিয়ে যায়। একদমই, আমি হেরে যাওয়া বলবো না, এবং তারা পরবর্তীকালে শিল্পকে সাপোর্টও করেন। এই সমস্ত মানুষরা ভীষণভাবে শিল্পের পাশে এসেও দাঁড়ান। তো সেক্ষেত্রে আমি বলবো একটা জিনিসই, ছোটবেলায় টেস্ট খেলা দেখতাম, একটা জিনিসই বুঝতাম যে টুকটুক করে খেললে পরে ধৈর্য ধরে লাফালাফি না করলে, কারণ সবার এক সময় এক জিনিস আসে না। আজকে আমার সমসাময়িক যে বন্ধুরা আছে, যে অ্যাক্টররা আছে, তাদের যে সুনাম আছে, আমি কেন এটা ভেবে নেবো একই টাইমে আমারও আসবে? আমার আজও আসেনি। আমি এটা কখনোই মনে করি না আমার সেই সুনাম এখনো এসছে। যদিও আমি সেই সুনাম বা টাকার জন্য এখানে কিন্তু আসেনি, সেটা আর কেউ না জানলেও আমার আশেপাশের মানুষরা জানেন। সেটা ঠিকই, সেটা বোঝাও যায়। তার কারণ হলো টাকা তো অনেকভাবেই আয় করা যায়, চাকরি করতে পারি, ব্যবসা করতে পারি, তাহলে এখানে আসা কেন? আমার তো প্রথম প্রায়োরিটি ছিল বিভিন্ন চরিত্রে বাঁচবো। তো কাজ করতে পারলেই চরিত্র নিয়ে কাজ করতে পারলে আমার ফার্স্ট স্যাটিসফ্যাকশন সেটা। আর তারপরে সেটা থেকে যদি মানুষের ওই এন্টারটেনমেন্ট, মানুষকে রিচ করতে পারি, তাহলে আরো আনন্দ। তো সেক্ষেত্রে আমার ওই ফেমটা যদি পড়েও যায়, খুব একটা বিশেষ দুঃখ আমার লাগে না। না আমার কোনো এটা একটু পাগল বলতেই পারে মানুষ, কোনো ভালো কাজেও খুব বেশি উচ্ছ্বাস আমার নেই, আবার হেরে গেলেও সেটা নিয়ে আমার বিশেষ দুঃখ নেই, কারণ কাজটা চালিয়ে যেতে হবে, এতটুকুই জানি। স্বামী বিবেকানন্দ কিন্তু সেটাই বলতেন, যে ওই জায়গায় পৌঁছালে ওইটা যার কাছে সুখ দুঃখ সমান অবস্থায় পৌঁছানোটাই আলটিমেটলি কিন্তু আমাদের দরকার, যেটা আমি নিজে খুব মেনটেন করি। ওই অতি উচ্ছ্বাসও ভালো নয়, আর একদম ডিভাস্টেটিং একটা কিছু ঘটে গেল আমার লাইফে, সেটাও ঠিক নয়। এটা যেন আমার আপনি হয়ে গেছেন, এটা আমি অনেক বছর থেকে এটা আবার একটা রয়েছে। সেটা স্কুলেও যদি কখনো খুব ভালো রেজাল্ট করেছি, তাতেও আমার কোনো উচ্ছ্বাস কোনোদিনও ছিল না। আবার রেজাল্টটা খারাপ করলে একটু মায়ের মার খেতাম বলে দুঃখটা হতো, বাট এখন তো আর মায়ের মার খাওয়ার বিষয় নেই। কোনো সিনেমা ফ্লপ করলে হ্যাঁ টিমের জন্য খারাপ লাগে, ডিরেক্টরের জন্য খারাপ লাগে, প্রডিউসারের জন্য খারাপ লাগে, কারণ অনেকগুলো অর্থ লগ্নি করা হয়, খাটনি যুক্ত থাকে। কিন্তু আমি আমার কোনো ফ্লপ সিনেমা নিয়ে আজ অব্দি দুঃখ পাইনি, অনেস্টলি।
শিখেছি। রাতাশ্রী যেটা চায় ওর মানে বিভিন্ন চরিত্রে বাঁচতে, ও বিভিন্ন চরিত্রে বাঁচুক, আর অবশ্যই যেভাবে ও নিজের মতো করে যেভাবে ও বাঁচতে চায় সেইভাবে বাঁচে। ও সব থেকে বড় কথা সেইভাবে বাঁচুক, তাহলেই ওর চরিত্রগুলো প্রাণ পাবে। আর সব থেকে যেটা বড় দরকার যে ও খুব ভালো মানুষ, ও সেই ভালো মানুষ থাকুক। কারণ ও অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ও সামনে আসে। সেই বিষয় নিয়ে আমি আজকে আর কথা বললাম না। অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সামনে আসে, যেখানে হয়তো অনেকেই যারা আসছেন কি না আসছেন নিয়ে তাদের কেরিয়ার কোনোভাবে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে তা নয়, তারা আসেন না, সেই জায়গাতেও আমরা ওকে দেখি যে ও আসে। তো সেই জন্যই আমি বললাম যে ও খুব ভালো একজন মানুষ, আর যারা ভালো মানুষ তাদের আলটিমেটলি আমি জানি যে গিয়ে হয়তো ভালোই হবে। তুমি ভালো মানুষ বলেই বোধহয় তোমার দিক থেকে তুমি সবাইকে ভালো দেখছো। না, সবাইকে ভালো দেখি না, এটা বলতে বাধ্য হলাম যে আমি কিন্তু সবার কাছে ভালো নই, স্বয়ং ঈশ্বরও সবার কাছে ভালো হতে না। পারে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে বোধহয় ওই যে বললাম পার্সন টু পার্সন ডিপেন্ড করে। তো ওই যে তুমি ভালো বলেই ভালো দেখছো, আবারও বললাম থ্যাঙ্কস টু ইউ। এবারে আমি আমি একটু ছোট্ট করে টাইম নিচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের পডকাস্ট বা এই ধরনের অনুষ্ঠান সত্যি হওয়া ভালো। তার কারণ আমি এখানে এসেছি বলে নয়, আমিও যখন ক্যামেরার উল্টো দিকে থাকবো, যেমন এর আগে অনেকে অভিজ্ঞ মানুষজন এসেছেন যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমাদের মতন মানুষদের জন্য না এই ধরনের অনুষ্ঠান ভীষণ দরকার, আমরা অনেকটা শিখতে পারি। থ্যাঙ্কস টু ইউ যে তুমি এই ধরনের অনুষ্ঠান নিয়ে ভেবেছো। না না, এটা আমি তোমরা আছো বলেই আমি ভাবতে পারি। এই যে এটাও আমি অবশ্যই বলবো যে মানে আমি যাদেরকেই আমার অতিথি হিসেবে পাই, তারা কেউ কিন্তু কখনো আমাকে কোনো ট্যান্ট্রাম দেন না। কাকে দিয়েছেন বা কাকে দেন আমি জানি না, আমাকে কিন্তু আমি ডাকলে তারা এক কথায় রাজি হয়েছে। মানে এইটা আমি আমি সবার কাছে এই জন্য গ্রেটফুল যে তারা আমি বললে কখনো তারা না বলেননি। আমি নাটা আমি জানি না, হয়তো পরে শুনতে পারি, কিন্তু এখনো আমাকে কেউ না বলেননি। তাই একটা থ্যাঙ্কস সেটা আমাকে দিতেই হয় বাড়ির ওদের। বড়রা কিন্তু একটা কথা বলতো, ব্যবহারটা থেকে যায়। তোমার ব্যবহারের জন্যই না কেউ তোমায় না করতে কোনোদিনই পারবে না। আর না করলেই ভালো। এবং সাংবাদিকের যে মূল অস্ত্র আমার মনে হয় সেটা কলম। তোমার কলমের তো জোর আছে, সেটা আমরা আজও জানি। আজ না হয় তুমি ধ্বনি নিয়ে কাজ করছো, এর আগে তুমি কলম নিয়ে কাজ করেছো। তো তোমার লেখার একটা জোর আছে। তোমার লেখার উদ্দেশ্য কোনোদিনও একজন শিল্পী বা কোনো মানুষের ব্যক্তিগত জীবন ছিল না, তার কর্ম ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটা আমরা সহজভাবে তোমার কাছে আসতে পারি এবং আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি, আমাদের গল্পগুলো বলতে পারি। আর আমাদের গল্পগুলো তো কেউ শুনতে ওইভাবে চায়ও না, সবাই ব্যক্তিগত কথা শুনতে চায়। আর আমরাও মানুষ, ব্যক্তিগত জীবন ক্যামেরার উল্টো দিকেও মানুষের যেমন আছে, এই দিকেও তেমন আছে। ইটস বেটার আমরা কাজ নিয়েই কথা বলি। একদম, কাজ আর কত কিছুই তো থাকে। একদম তাই। একদম। তো থ্যাঙ্কস টু ইউ। আর আপনাদেরকেও যে আপনারা এই সাপোর্টটা দিচ্ছেন এই চ্যানেলের জন্য। আপনারা এই সাপোর্টটা না দিলে, আপনারা দর্শক না হলে আমরাও তো চালাতে পারবো না প্রোগ্রামটাকে আগামী দিনে। তো এইভাবেই সঙ্গে থাকুন, যাতে আমরা আগামী দিনে আরো অনেক অনেক রকম জিনিস নিয়ে অনেক রকম মানুষ সাথে আমরা বসে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। এবারে একটু বলে দাও তো, কবে থেকে মোটামুটি দর্শক তোমাকে এই পার্সি অবতারে দেখবেন? আগামী অগস্ট মাসে স্বাধীনতা দিবসে যেমন আমাদের মুক্তি দিবস আসে, তেমনি আমার সিনেমারও মুক্তি দিবস আসছে। আপনারা ভালোবাসা দিলে আমি আরো আরো গল্প নিয়ে আসতে পারবো, আরো চরিত্রের মধ্যে থাকতে পারবো। তো আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি, প্রত্যেকেই কষ্ট করে সিনেমাটা করেন, বাট এই সিনেমার যে গল্প সেটা সচরাচর এখন কেউ নিয়ে ভাবে না। আমরা খুব দৌড়ানোর জীবন নিয়ে, খুব গতিময় জীবন নিয়ে আমরা এখন গল্প করি, গল্প নিয়ে ভাবি। কিন্তু এই জীবনে এই গল্পটায় কোথাও গিয়ে একটা স্থিতি আছে, কোথাও গিয়ে কি বলবো, খুব সূক্ষ্মভাবে ভেতরে যাওয়া আছে। একটু দেখুন, আমার মনে হয় এই সময় সিনেমাটা দেখা খুব দরকার আমাদের সবার জন্য। আর আশেপাশে যে মানুষগুলোকে চোখে পাশে তাকানো হয় না, খোঁজ নেওয়া হয় না,
আই থিঙ্ক এই সিনেমাটা আপনাদের সবাইকে আরেকবার করে মনে করিয়ে দেবে যে মানুষগুলো অন্তরে আছে আরেকবার খোঁজ নিই, অনেকদিন খোঁজ নেওয়া হয় না। আর যেটাও বলতে ভুলে গেল সেটা আমি বলে দিই যে ইতিমধ্যে ওর ছবির ট্রেলার বেরিয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়্যার আর ইউ ফিরোজ। ফিরোজের বানানে কিন্তু FERO জেড। এবারে সেইটা আপনারা সার্চ করবেন, সার্চ করে দেখবেন অবশ্যই। আমার ট্রেলারটা খুব এবং ভালো লেগেছে। আরেকটি বিষয়, সরি আমি ইন্টারাপ্ট হ্যাঁ, করে হ্যাঁ, বলো, বলছি, বলো। এটি আমার প্রথম কাজ যেটি বিদেশের বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যাচ্ছে। তো আমি আপনাদের মেয়ে, প্রতিযোগিতায় যাচ্ছি, শুধু আমি নই, আমাদের এন্টায়ার টিম বাঙালি এবং কলকাতার মানুষরা আপনাদের পক্ষ হয়ে কিন্তু এগোচ্ছে প্রতিযোগিতায়। তো আপনাদের আশীর্বাদ, সঙ্গ, ভালোবাসা সবটা লাগবে। আপনারা ওকেও ভালোবাসা দিন আর আমাদেরকেও একটু দেবেন, কারণ আমাদের কন্টেন্টগুলোও দেখতে থাকুন। আর রাতাশ্রী আরও অনেক ভালো ভালো কাজ করুক, এটাই আমরা আশা রাখবো। আপনারাও রাতাশ্রীর কাজগুলো দেখতে থাকুন। নমস্কার। নমস্কার।